নমস্কার, একেবি নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি তস্মিতা। চলে যাচ্ছি সংবাদে। সোমবার অত্যাধুনিক চেরালাপল্লী রেলওয়ে টার্মিনালের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 413 কোটি টাকার বিনিয়োগে নির্মিত এই টার্মিনালটি বিমানবন্দরের মতো সুযোগ সুবিধা এবং দক্ষতা প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে, যা তেলেঙ্গানার রেলওয়ে অবকাঠামো উন্নয়নে একটি বড় মাইলফলক হিসেবে চিহ্নিত। টার্মিনালে আধুনিক সুযোগ সুবিধা রয়েছে, যার মধ্যে রয়েছে 6টি এসকেলেটর, 7টি লিফট, পুরুষ ও মহিলাদের জন্য পৃথক ওয়েটিং এরিয়া, ক্যাফেটেরিয়া, রেস্তোরাঁ, একটি প্রিমিয়াম ওয়েটিং লাউঞ্জ এবং একটি এক্সিকিউটিভ লাউঞ্জ। বর্তমানে টার্মিনাল থেকে 13 জোড়া ট্রেন চলাচল করে। অতিরিক্ত 12টি ট্রেন চালু করার পরিকল্পনা রয়েছে। এদিন চেরাপল্লী রেলওয়ে টার্মিনালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মা মেক ইন ইন্ডিয়া এবং বন্দে ভারত ট্রেন চালু করার মতো উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। রাজ্যের স্বাস্থ্য, আইন ব্যবস্থা থেকে শুরু করে সার্বিক উন্নয়নে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের চেহারাতেই তা স্পষ্ট। সোমবার আইজিএম হাসপাতাল কমপ্লেক্সে আগরতলা সরকারি নার্সিং কলেজের দ্বিতীয় ব্যাচের বিএসসি নার্সিং এর শপথ গ্রহণ এবং আইটি ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বক্তব্যে এই দিকগুলো উঠে আসে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে রাজ্য সরকার বদ্ধপরিকর, সেদিকটি ফের স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি পরিষ্কার জানান, রাজ্য সরকার বারবার বলছে কোনো রোগীকে রাজ্যের বাইরে না পাঠানোর জন্য। চিকিৎসকদের সুপার স্পেশালিটি করার জন্য রাজ্য সরকার সাহায্য করছে। এরপরেও যদি প্রয়োজন হয় আরও উন্নত প্রশিক্ষণ, সে ব্যবস্থা রাজ্য সরকার করবে। এটা সব ক্ষেত্রে প্রযোজ্য। নার্সিং পরিষেবার সাথে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। তাদের ক্ষেত্রেও যদি আরো বেশি প্রশিক্ষণের প্রয়োজন হয় সেটাও রাজ্য সরকার করবে। এক্ষেত্রে যদি বাইরে থেকে ফ্যাকাল্টি আনতে হয় তা রাজ্য সরকার করবে। সোমবার আইজিএম হাসপাতাল কমপ্লেক্সে আগরতলা সরকারি নার্সিং কলেজের দ্বিতীয় ব্যাচের বিএসসি নার্সিং এর শপথ গ্রহণ এবং আইটি ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এদিন তিনি বলেন, আগে নিজেকে চিনতে হবে। কোনো প্রফেশনের সাথে অপর প্রফেশনের তুলনা হয় না। নিজের প্রফেশনই হলো শ্রেষ্ঠ, এতেই অনেক কিছু করা যায়। এই মানসিকতা থাকলেই এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা সম্ভব। ত্রিপুরা এমন থাকবে না, আরো সুন্দর হবে বলেও এদিন অভিপ্রায় ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। এদিন আইন শৃঙ্খলার প্রশ্নে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে রাজ্যে নিচের দিক দিয়ে 3 নম্বরে রয়েছে। গত বছর রাজ্য 5ম স্থানে ছিল। আরও চেষ্টা করা হচ্ছে যাতে উন্নত করা যায়। এই প্রসঙ্গে এদিন তিনি উগ্রপন্থার বিষয়ে সাফ জানান, এদিকে রাজ্য সরকারের নজর আছে। রাজ্য সরকার মুখে নয়, কাজে বিশ্বাসী। এক্ষেত্রে আরক্ষা দপ্তর যা যা করার করছে। কোনো অবস্থায় আর যাতে তা বাড়তে না পারে সে ব্যবস্থা করবে রাজ্য সরকার বলেও জানান তিনি। এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যে রাজ্যের সার্বিক উন্নয়নের দিকও উঠে আসে। আমি বারবার বলেছি কোনো পেশেন্টকে বাইরে না পাঠানোর জন্য, তাহলে আপনাকে আরো ট্রেনিং দেওয়ানো হবে, আমরা পাঠাবো। এবং এটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য। এখানে যারা নার্সিং আছে, আমি বলবো নার্সিং এরও আমরা বলবো তাদেরও ট্রেনিং এর পর যদি আরো বেশি ট্রেনিং এর দরকার, বাইরের থেকে যদি ফ্যাকাল্টি আনতে হয় সেটাও ব্যবস্থা করবে। মহাপুরুষরা বলছেন যে নিজে আগে ছিল, নিজে যদি মনে করে যে আমি অনেক কিছু করতে পারবো, আর কোনো প্রফেশনের সাথে আরেক প্রফেশনের তুলনা হয় না। আমার প্রফেশন দি বেস্ট, আমার প্রফেশনও আমি অনেক কিছু করতে পারি। এই মানসিকতা যদি থাকে তাহলেই আমরা ওই বলছিলেন আমার পূর্ববর্তী বক্তা যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেটা কিন্তু মুখে না, স্লোগান নয়, তবেই সেটা সম্ভব হবে। আমি নিশ্চিত যে ত্রিপুরার এরকম থাকবে না, ত্রিপুরা আরো সুন্দর হবে। মাঝে অনেকে দেখা যায়, অনেকের বক্তব্য শুনি যে আবার নাকি এখানে টেররিস্টদের উত্থান হচ্ছে। এগুলো আমরা ইমিডিয়েটলি ওই দিকে আমাদের নজর আছে, আমরা মুখে না কাজেই করি। এবং সেখানে আমাদের যারা আরক্ষা দপ্তর আছে অ্যাড্রেস করেছে, যা যা করার করছে। এখানে কোনো অবস্থায় এগুলোকে আমরা যাতে আগে বাড়তে না পারে সেই ব্যবস্থা আমরা করবো। একদিকে ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সব দিকে আমরা করছি। এদিন মুখ্যমন্ত্রীর হাত ধরে এখানে আইটি ল্যাবেরও উদ্বোধন হয়। এই অনুষ্ঠানে অন্যান্য স্বাস্থ্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। ঘরে ঘরে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা পৌঁছে দেওয়াই সরকারের একমাত্র লক্ষ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানুষের কল্যাণে এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের লক্ষ্যে
এই যোজনার সূচনা করেন। সোমবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের পক্ষ থেকে এই যোজনা নিয়ে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। সোমবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের পক্ষ থেকে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এক অনুষ্ঠান তথা শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে এদিন উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। তিনি এদিন এ সম্পর্কে জানান যে ঘরে ঘরে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা পৌঁছে দেওয়াই সরকারের একমাত্র লক্ষ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানুষের কল্যাণে এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের লক্ষ্যে এই যোজনার সূচনা করেন। বিদ্যুৎ মন্ত্রী এদিন বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম থেকেই বুঝতে পেরেছিলেন বিশ্বে কি ঘটতে চলেছে। তিনি দেখেছিলেন বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত কয়লা ও গ্যাসের মতো সম্পদ ধীরে ধীরে শেষ হওয়ার পথে। তাই জনগণকে সোলারের উপর নির্ভর করে বিদ্যুৎ উৎপাদন করার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী। এইভাবে পিএম মোদী পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা চালু করেছিলেন। তার কথায় এই যোজনার একমাত্র লক্ষ্য হল মানুষের কাছে প্রায় বিনামূল্যে বিদ্যুৎ পৌঁছে দেওয়া এবং বিদ্যুৎ উৎপাদন করা। এই যোজনা 2026 সালের মার্চ পর্যন্ত চলবে কিংবা বন্ধ হয়ে যেতে পারে। এদিন শ্রী নাথ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানুষের কল্যাণে এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের লক্ষ্যে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সূচনা করেন। যে কোনো ভারতীয় নাগরিক এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। সৌরশক্তির ব্যবহারে প্রতিটি নাগরিক নিজেই হয়ে উঠতে পারেন একজন বিদ্যুৎ উৎপাদক। গৃহস্থালী ভোক্তাগণ নিজ বাড়ির ছাদ, বারান্দা ইত্যাদি জায়গায় এই সৌর বিদ্যুৎ প্রকল্পটি স্থাপন করতে পারবেন। অধিকন্ত নিজের প্রয়োজনের বাইরে অতিরিক্ত বিদ্যুৎ ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের কাছে বিক্রি করে আয় বাড়ানোর বিশেষ সুযোগ রয়েছে। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের সর্বোচ্চ 85,800 টাকা ভর্তুকিও প্রদান করছে। শুধুমাত্র নিজের মোবাইল নম্বর আর বিদ্যুৎ বিলের কপি থাকলেই নাম নথিভুক্ত করা যাবে। তিনি আরও বলেন, TSECL এর একজন কর্মচারী তার বাড়িতে সোলার প্ল্যান্ট স্থাপন করেছেন। পূর্বে বিদ্যুৎ ব্যবহার করার জন্য 2,700 টাকা করে মাসিক বিল দিতেন তিনি, কিন্তু বর্তমানে প্ল্যান্ট স্থাপনের পরে তিনি মাত্র 12 টাকা পরিশোধ করছেন। 1 বছর পর উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রি করে রাজস্ব আয় করবেন। তাছাড়া প্ল্যান্ট স্থাপনের পর পাওয়ার গ্রিডের সাথে সংযোগ স্থাপন করা হচ্ছে। এই প্রকল্পটি সত্যি প্রধানমন্ত্রী মোদীর একটি দুর্দান্ত সিদ্ধান্ত বলে দাবি করেন তিনি। একটু ব্যতিক্রমী প্রধানমন্ত্রী, উনি অনেক আগে থেকে বুঝতে পারে পৃথিবীতে কি হতে যাচ্ছে। উনি দেখেছে যে আমাদের বিদ্যুৎ উৎপাদন যে যার থেকে হয় কয়লা, গ্যাস, এগুলো ধীরে ধীরে শেষ হয়ে যাবে। তাই উনি একটা সিদ্ধান্ত নিলেন যে আমরা যেন সোলারের উপর ডিপেন্ড করি। পাওয়ারটা যেন আমাদের যে জেনারেট যে হয় এটা যেন সোলার থেকে হয়, সূর্যের থেকে যেতে হয়। সেই জন্য উনি পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা বলে একটা স্কিম ঘোষণা করেছেন। উদ্দেশ্য হলো প্রায় বিনা পয়সায় আপনি যেন বিদ্যুৎ পেতে পারেন এবং বিদ্যুৎ উৎপাদন। আমরা এখন পালাটানা বিদ্যুৎ উৎপাদন করি, আপনি নিজের ঘরে বিদ্যুৎ উৎপাদন করেন। এই যে সুযোগ দিয়ে দিয়েছে এবং এর থেকে আপনি রোজগারও করতে। ব্যুরো রিপোর্ট, AKB টিভি। এখন সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিংয়ের বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন ও ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন
নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. আপনি কি আপনার বাড়ি প্রতিষ্ঠানের বিদ্যুতের লোড সম্পর্কিত বিষয়টি বিদ্যুৎ নিগমকে জানিয়েছেন? বিদ্যুৎ পরিষেবা ও সুরক্ষার স্বার্থে আজই এই বিষয়ে নিগমকে অবহিত করুন। বিদ্যুৎ পরিষেবাকে অক্ষুণ্ণ রাখতে সময়মতো বিদ্যুতের বিল পরিশোধ করুন। বিলিং তারিখ থেকে 5 দিনের মধ্যে বিদ্যুতের বিল নিগমের ক্যাশ কাউন্টারে এসে পরিশোধ করলে 3% ছাড় এবং অনলাইন কিংবা ডিজিটাল পদ্ধতিতে পরিশোধ করলে 4% ছাড় পাওয়া যায়। বিদ্যুৎ সম্পর্কিত যে কোনো অভিযোগ জানাতে 1912 নম্বরে ডায়াল করুন। এছাড়াও নিগমের হোয়াটসঅ্যাপ নম্বর, টুইটার, IVRS, সেল নম্বর, ওয়েব পোর্টাল কিংবা বিপদ বিদ্যুৎ বন্ধু অ্যাপের মাধ্যমেও অভিযোগ জানাতে পারেন। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড কর্তৃক জনস্বার্থে প্রচারিত। নতুন বছর 2025 এবং আসন্ন প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে মামুনি বাজাজের বিগ সেল ধামাকা। এছাড়াও ইনস্ট্যান্ট লাকি ড্র বিজয়ীদের জন্য থাকছে 32 ইঞ্চি কালার টিভি, ক্যাশ ডিসকাউন্ট, ব্লুটুথ হেডসেট, বাউল সেট, ডিনার সেট, AMC কার্ড, সিলভার কয়েন, আরো কত কি। এছাড়াও থাকছে আপনার পুরনো মোটর বাইকের উপর মেগা এক্সচেঞ্জ অফার। নিয়ে আসুন আপনার যে কোনো পুরনো মোটরসাইকেল অথবা স্কুটার আর নিয়ে যান ওয়ার্ল্ড ফেমাস বাজাজ মোটরসাইকেল। সঙ্গে আরো থাকছে ফ্রি সার্ভিস, ফ্রি হেলমেট, লোয়েস্ট এভার ডাউন পেমেন্ট ও 10 লিটার ফ্রি পেট্রোলের সুবিধা। শর্ত প্রযোজ্য। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন মামুনি বাজাজ, মোটর স্ট্যান্ড, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা। আমাদের ফোন নাম্বার 9612133889, 9089440011, 9366042447। ফিরে এলাম বিরতির পর। ড্রেনে আবর্জনা না ফেলার আবেদন জানিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সোমবার কালীটিলা এলাকায় পরিদর্শনে গিয়ে জনগণের নিকট এই আবেদন জানিয়েছেন তিনি। পুর নিগম এলাকার কোনো ধরনের সমস্যা মেয়র দীপক মজুমদারের গোচরে এলেই সেই এলাকা পরিদর্শনে যাচ্ছেন তিনি। পাশাপাশি সেই সমস্যা সমাধানের চেষ্টা করছেন। সোমবার আগরতলা পুর নিগমের 37 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর তথা AMC মেম্বার বাপি দাসের এলাকায় কিছু সমস্যা ঘুরে দেখেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
কালীটিলা এলাকায় কিছু রাস্তাঘাট, পাশাপাশি ভেঙে পড়া ড্রেন সহ এলাকার বিভিন্ন দিক পরিদর্শন করেন তিনি। পাশাপাশি পরিদর্শনকালে উপস্থিত ইঞ্জিনিয়ারকে সমস্যা সমাধানের নির্দেশ দেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন, জনসাধারণকেও সতর্ক হতে হবে। নিগম ড্রেন করে দেবে, কিন্তু সেই ড্রেনে জনসাধারণ প্লাস্টিক, ক্যারিব্যাগ সহ বিভিন্ন আবর্জনা ফেলবে, যার ফলে ড্রেনে জল জমে যাবে, তাতে উৎপত্তি হবে মশার। সেই ব্যাপারে নজর রাখতে হবে তাদেরকেও। ড্রেনে যেন আবর্জনা না ফেলে সে ব্যাপারে সতর্ক করলেন তিনি। আমরা যে পর্যবেক্ষণ করেছি কাপড় সহ বাপিদার সহ এটা আমাদের কিছুটা দায়িত্ব নিতে হবে এলাকার। আমরা ড্রেন করে দেবো, ড্রেন পরিষ্কার নিয়মিত করি, কিন্তু দেখা যায় ড্রেনের মধ্যে যতটুকু প্লাস্টিক, আবর্জনা, বাড়ির সমস্ত গার্বেজ যেটা জেনারেট হয় সেটা ড্রেনে ফেলে দেয়। আমাদের লেবাররা আমাদের সাবেক কর্মীরা কাজ করেন, কিন্তু তারপর দেখা যায় ড্রেনগুলি ব্লক হয়। সেই কারণে নোংরা জমে থাকে, দুর্গন্ধ হয়, পরিবেশ নষ্ট হয়, মশার সৃষ্টি হয়। সার্বিকভাবে মানুষ একটা অস্বস্তিকর পরিবেশে থাকে। যদিও পৌর নিগমের সাফাই কর্মীরা কিন্তু নিয়মিত কাজ করেন, পরে যিনি কর্পোরেটর নিয়মিত আসেন, সমস্ত জায়গা পরিদর্শন করেন, আমাদের আধিকারিকরা, আমাদের ইঞ্জিনিয়াররাও দেখেন, তারপরেও কিন্তু কিছু কিছু জায়গায় সমস্যা হয়। এই সমস্যাগুলি আমরা পর্যবেক্ষণ করেছি। ভিজিট করার পর আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন, তারাও দেখেছেন। কয়েকদিনের মধ্যে এই কাজটা শুরু করে দেবো। সেগুলি রক্ষণাবেক্ষণ দায়িত্ব কিন্তু পৌর নিগম পাশাপাশি তাদের জন্য করা হয়, এই এলাকার লোক দায়িত্ব নিয়ে সচেতন হয়ে কাজ দেখাশোনা করতে হবে এবং আমাদেরকে সহযোগিতা করতে হবে। এদিনের মেয়রের ভিজিটকালে বিশিষ্ট সমাজসেবী তাপস ভট্টাচার্য সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। আশিকথার 10 বছর পূর্তি উপলক্ষে এই আন্তর্জাতিক বহুমাত্রিক সংবাদ মাধ্যমের অনবদ্য প্রয়াস গ্রামীণ এলাকায় দুস্থ ও গরিব লোকেদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাদ্য সামগ্রী প্রদান। রবিবার এর জন্য আশিকথা পরিবারের সদস্যরা এই মহৎ কাজে ঝাঁপিয়ে পড়ে। কাঞ্চনমালা চা বাগানের চা শ্রমিকদের পরিবারের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ সহ খাবারের আয়োজন করা হয়। দেখে নেওয়া যাক এই স্পেশাল রিপোর্ট। দেখতে দেখতে 10 বছর পূর্তি হলো রাজ্যের তথা উত্তর পূর্বের আন্তর্জাতিক বহুমাত্রিক সংবাদ মাধ্যম আশিকথার। এই দিকটিকে চিরস্মরণীয় করে রাখার জন্য জনকল্যাণকর উদ্যোগ গ্রহণ করা হয়। এরই অঙ্গ হিসেবে 5 জানুয়ারি রবিবার আশিকথার সদস্যরা আগরতলার অনতি দূরে শেকেরকোটের কাছাকাছি কাঞ্চনমালা চা বাগানের চা শ্রমিকদের পরিবারের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ সহ যৎসামান্য খাবারের আয়োজন করে। এদিন পুরুষ, মহিলা ও শিশু মিলে মোট 85 জনকে স্বাস্থ্য পরিষেবা ও ঔষধ বিলি করা হয়। 60 জনকে খাবারের প্যাকেট, দুধ, ফল ইত্যাদি প্রদান করা হয়। এছাড়াও কয়েকজন শ্রমিক মাকে নতুন বস্ত্র উপহার দেওয়া হয়। মূলত আশিকথা পরিবারের প্রবাসী অভিভাবক রবি রশ্মি ঘোষ মহাশয়ের আহ্বানেই এই কর্মসূচির উদ্যোগ নেয় আশিকথা বহুমাত্রিক সংবাদ মাধ্যম। এদিন রাজ্যের স্বনামধন্য চিকিৎসক ডক্টর শ্যামোৎপল বিশ্বাস মহোদয়ের তত্ত্বাবধানে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। উপস্থিত জনগণের মধ্যে পরিচয় ও অনুষ্ঠানের উপযোগিতা সম্বন্ধে বক্তব্য রাখেন আশিকথা পরিবারের অন্যতম উপদেষ্টা তথা বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা সসীম আচার্য মহোদয়। ভালো লাগবে, কারণ আশিকথা এটা বহুমাত্রিক একটা অর্গানাইজেশন। এটার একটা ইউটিউব চ্যানেল আছে এবং সারা বিশ্বে প্রায় 17 কান্ট্রিতে আশিকথার এই যে একেটিভির মাধ্যমে আমরা পৌঁছে গেছি। হ্যাঁ, আমাদের ভিউয়ার্স আছে প্রায় 17 লক্ষ। আশিকথা শুধু নিউজ পোর্টাল তা না, আশিকথার আপনার খেলাধুলার পার্ট আছে, আশিকথার রান্নাবান্নার একটা রান্নাঘর আছে, বিভিন্ন আধ্যাত্মিক লাইফ, জ্যোতিষশাস্ত্র সব কিছু নিয়ে আশিকথা জড়িত। তো আপনাদের ভালো লাগবে যখন আপনারা 978 GTPL চ্যানেলে গিয়ে দেখবেন, ভালো লাগবে। আশিকথা আজকাল নাটক শুরু করেছে, যেটা আগরতলা কোনো টিভিতে দেখায় না। আশিকথা নাটক শুরু করেছে, প্রতি মাসে নতুন নতুন নাটক যায়। এছাড়া আশিকথার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এই ধরনের মহতী উদ্যোগ আগামী দিনও যাতে জারি রাখা হয় এই আহ্বান করেন এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ডুকলি আরডি ব্লক তথা শেকেরকোট গ্রাম পঞ্চায়েতের জনৈক সদস্যা। এই উদ্যোগের পাশে ওনারা সবসময় থাকবেন বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বাগান, এই মালাবতী ট্রি বাগান একটি খুব গরিব এলাকা।
আমি আরও আশা করব আগামী দিন যাতে আপনারা ওদের পাশে থাকেন, অনেক কিছুর হাত বাড়িয়ে দেন। আমরা তো পঞ্চায়েতের মাধ্যমে অনেক কিছু করছি, তাহলেও আপনারা যদি, আমরা জানি না, যেহেতু আমাদেরই পঞ্চায়েত সদস্য স্বজন সরকার আমাকে বলেছে আপনারা আসবেন, আমি বলেছি ঠিক আছে, ওদেরকে আসার জন্যইও করবো, প্রথম তো তার জন্য আপনারাও বুঝতে পারেননি। তাই আমি আশা করব আগামী দিন যাতে আপনারা আরও বড় বড় উদ্যোগ নিয়ে আমরা আপনার কাছে সবসময় থাকবো। যে আশি কথার এই আয়োজনে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তার বক্তব্যে এই ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। পঞ্চায়েতের উপপ্রধান বলছি, নাম গোপাল লস্কর। আজকে আশিকতা যে চ্যানেল, সেই চ্যানেল থেকে যে সাংবাদিক বন্ধুরা এবং ডাক্তার সাহেবরা আপনারা আসছেন, আমরা খুব আনন্দিত। আমরা আপনাদের যে আজকে রুগী দেখছেন, রুগী দেখে ওষুধ বিতরণ করছেন, এটা আমরা শেখেরপুর গ্রাম পঞ্চায়েত পক্ষ থেকে আপনাদেরকে আমরা অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। সমাপ্ত, নমস্কার, ধন্যবাদ। অনেক আশি কথার প্রতিষ্ঠাতা, সম্পাদক তথা পরিচালক শান্তনু শর্মা নিজ বক্তব্যের মধ্য দিয়ে শেকেরকোট পঞ্চায়েতের সদস্যদের, অর্থাৎ যারা এর ব্যবস্থাপনায় ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর্পোরেট ব্যক্তিত্ব রাজা নাগ ও তার সহধর্মিণী তথা জনপ্রিয় শেফ বাবলি নাগ মৈত্র, বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ ডক্টর আশিস কুমার বৈদ্য, রাজ্যের বিশিষ্ট বাচিক শিল্পী ও কবি মৌসুমী কর ও তার কন্যা স্টেলা কর, রাজ্যের খ্যাতনামা জ্যোতিষবিদ অধ্যাপক ডক্টর পান্না সাহার পরিবার ছিলেন পরিবারের অন্যতম সদস্য তথা রূপ বিশেষজ্ঞ ও শিল্পী সুস্মিতা চ্যাটার্জি, কবি চন্দ্রা মজুমদার ও তার স্বামী অবসরপ্রাপ্ত শিক্ষক হাবুল মজুমদার, ছিলেন পরিবারের অন্যতম শুভাকাঙ্ক্ষী রবি ভৌমিক পরিবার সহ আরও অনেকে। এই মহতী উদ্যোগে এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেকেরকোট গ্রাম পঞ্চায়েত সদস্য স্বজন সরকার, উপপ্রধান গোপাল লস্কর, পঞ্চায়েত সমিতির সদস্যা দীপ্তি দে, সবিতা দাস, আরতি দাস, সদস্য ননীগোপাল দাস, শক্তি কেন্দ্রের ইনচার্জ নারায়ণ দাস ও বুথ সভাপতি রাখাল বিশ্বাস প্রমুখ। এদিন প্রত্যেকেই নিজের আনা উপহার সামগ্রী তুলে দেন সাধারণ জনগণের মধ্যে। বিশেষ করে পঞ্চায়েত সদস্য স্বজন সরকারের সামগ্রিক ব্যবস্থাপনায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি হয়। উপস্থিত প্রত্যেকের মধ্যেই ছিল একটা খুশির আমেজ, যেন একটা উৎসবের আনন্দ। এভাবে করে ধীরে ধীরে বেলা বাড়তে থাকে ও প্রায় 4টার সময় এই কর্মসূচির সমাপ্তি ঘটে। উপস্থিত থাকা কোনো ব্যক্তিই বাদ যাননি, এটা একটা চূড়ান্ত সাফল্যের খবর। অনুষ্ঠান খুব সুন্দরভাবে পরিচালিত হওয়াতে প্রত্যেককেই আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন ডিরেক্টর শ্রী শর্মা। সদস্যরাও বছরের শুরুতেই সেবামূলক কাজের এমন একটি সুযোগ পাওয়াতে নিজেকে গর্বিত প্রাণিত অনুভব করেন ও প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এভাবেই আরও আগামী অনেক প্রাণের অনুষ্ঠানের আশা নিয়ে শেষ হয় এই সেবামূলক কাঞ্চনমালা সফর। ব্যুরো রিপোর্ট, একেভি টিভি। বহু কাঠখড় পোড়ানোর পর অবশেষে সম্ভবত সোমবারই কানাডার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে পারেন জাস্টিন ট্রুডো। দলের অন্দরেই তাকে নিয়ে ক্ষোভ চরমে উঠেছে। এর ফলে দল ক্রমাগত তার উপর চাপ সৃষ্টি করছে ইস্তফা দেওয়ার জন্য। সেই চাপের কথা মাথা নত করে সম্ভবত সোমবারই ইস্তফা দিতে চলেছেন জাস্টিন ট্রুডো, এমনটাই জানা গেছে। স্বভাবতই প্রশ্ন উঠতে শুরু করেছে, ভারতের সঙ্গে বিরোধের জেরেই কি মাসুল দিতে হচ্ছে ট্রুডোকে? কানাডার প্রধানমন্ত্রী হিসেবে একসময় ব্যাপক জনপ্রিয়তা থাকলেও বিগত কয়েক বছরে হু হু করে পতন হয়েছে তার জনপ্রিয়তার। ট্রুডোর দল লিবারেল পার্টির মধ্যেও প্রধানমন্ত্রীকে নিয়ে ক্ষোভ চরমে। এখন নতুনভাবে সেজে উঠছে রাম জন্মভূমি অযোধ্যা। 1 বছর পূর্ণ হতে চলেছে অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠান। আর সেই উপলক্ষে রাম মন্দিরে এক বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দেশের তাবর তাবর সঙ্গীত শিল্পীরাও উপস্থিত থাকবেন প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি অনুষ্ঠানে। গত বছরের 22শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল। সেই মোতাবেক রাম মন্দিরে আগামী 11ই জানুয়ারি আয়োজিত অনুষ্ঠানে রামলালার অভিষেক করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে 3 দিন ধরে বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাম মন্দিরে। এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে প্রতিষ্ঠা দ্বাদশী। প্রসঙ্গত 2024 সালে রাম মন্দিরের উদ্বোধন হয়। দেশ বিদেশ থেকে লক্ষাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা আমন্ত্রণ পেয়েছিলেন সেই অনুষ্ঠানে। এবার বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরে উপস্থিত থাকতে না পারলেও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রামলালার অভিষেক করবেন। 11 জানুয়ারি থেকে শুরু 3 দিনের এই অনুষ্ঠানের প্রথম দিনেই অঙ্গদ টিলায় ভজন গাইবেন বিখ্যাত সঙ্গীত শিল্পী উষা মঙ্গেশকর। ভজন গাইবেন ময়ূরেশ পাই। শুধু তাই নয়, সঙ্গীত শিল্পী সোনু নিগম, শঙ্কর মহাদেবনের মতো সঙ্গীত শিল্পীরাও অনুষ্ঠানে ডাক পেয়েছেন। তারাও রাম মন্দিরে যাবেন ভক্তিমূলক গান গাইতে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে জোরদার করা হচ্ছে রাম মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। নয়া ভাইরাস HMPV-তে আক্রান্ত হয়েছে দেশের বেঙ্গালুরু এবং আহমেদাবাদের 3 শিশু। তবে এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানালো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, শিশুদের দেহে HMPV মিললেও সেটি চীনা ভেরিয়েন্টের নয়। আক্রান্ত শিশুরাও সম্প্রতি বিদেশে যায়নি। প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার সকালে 3 শিশুর HMPV আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। তাদের মধ্যে 2 জন বেঙ্গালুরুর, অন্যজন আহমেদাবাদের। আতঙ্ক ছড়াতেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, ভারত সহ বিশ্বের নানা দেশেই রয়েছে HMPV। শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগতে থাকা অনেকের শরীরেই এই ভাইরাস মিলেছে। HMPV নিয়ে আতঙ্ক ছড়ানোর পরে কড়াকড়ি শুরু করেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। বর্তমানে এমবিবি বিমানবন্দর থেকে আগরতলা শহরে প্রবেশ করার রাস্তাগুলো প্রশস্ত করার কাজ চলছে। ইতিমধ্যেই বিমানবন্দর থেকে আস্তাবল পর্যন্ত রাস্তা প্রশস্ত করা সহ সৌন্দর্যায়নের কাজ সম্পন্ন হয়েছে। এখন পঞ্চবটি কালী মন্দির থেকে বটতলা পর্যন্ত রাস্তা প্রশস্ত করার কাজ শুরু হয়েছে। রাস্তা প্রশস্ত করার জন্য ফায়ার ব্রিগেড চৌমুহনী সপ্তসিন্ধু 10 দিগন্ত ক্লাব সংলগ্ন এলাকায় বাড়ি বাড়ি জল সরবরাহের একটি চাবি রয়েছে, যা উন্মুক্ত অবস্থায় থাকার ফলে এই এলাকায় যানজট সবসময় লেগে থাকে। এই পরিস্থিতিতে সেই জলের চাবিটি সরানোর প্রয়োজন হয়ে পড়ায় সপ্তসিন্ধু 10 দিগন্ত ক্লাবে স্থানান্তরিত করার পরামর্শ দিয়েছিল পুর নিগম কর্তৃপক্ষ। সেই মোতাবেক ক্লাব কর্তৃপক্ষ সেই আবেদনে সাড়া দেওয়ায় সোমবার পুর নিগমের মেয়র দীপক মজুমদার সেই জায়গায় পরিদর্শন করেন। পাশাপাশি অচিরেই এই চাবিটি সরিয়ে নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন। একটা চাবি আছে যেটা আমরা কানেকশনে রাস্তা এখন বড় করা হবে, সেই কারণে এটাকে ক্লিক করে আমরা সবকিছু ক্লাবে যে জায়গা আছে তাদেরকে অনুরোধ করেছিলাম। তারা রাজি হয়েছেন যে মানুষের কাজের জন্য তাদের ক্লাবের জায়গা তারা ব্যবহার করতে দিতে রাজি আছে মানুষের সাথে। সেই কারণে আজকে আমি জল করে আধিকারিকরা আছেন, আমাদের আগরতলা কর্পোরেশনের আধিকারিক ছিল ইঞ্জিনিয়ার আছেন এবং আমাদের এমএসি মেম্বার আমাদের রিওয়ার্ড যিনি কর্পোরেটর হিসেবে আছেন সহ এই ক্লাবের সম্পাদক বা ক্লাবের যারা কর্মকর্তারা আছেন তারা সকলে মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি চাবিটা রাস্তার পাশ থেকে এখন আমরা এখানে ভিতর নিয়ে আসবো। সেই হিসেবে আজকে দেখা এবং সবাই একসঙ্গে সম্মত হয়েছি এই এলাকার জলের যাতে সাপ্লাই বিঘ্নিত হবে সেক্ষেত্রে আমাদের সহযোগিতা করতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার জন্মদিন উপলক্ষে আট টাউন বর্দোয়ালি মন্ডল যুব মোর্চার উদ্যোগে সোমবার রাজধানীর নেতাজি প্লে সেন্টার মাঠে এক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। এই টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে খেলো বর্দোয়ালি সুস্থ বর্দোয়ালি। আগামী 9 জানুয়ারি পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। খেলা শেষে বিজয়ী দলকে ট্রফি সহ শংসাপত্র তুলে দেওয়া হবে। আট বর্দোয়ালি যুব মোর্চার উদ্যোগে আগামী 8ই জানুয়ারি আমাদের আট বর্দোয়ালি বিধানসভার প্রাণপ্রিয় বিধায়ক তথা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির জন্মদিনকে সামনে রেখে আমরা একটি ক্রিকেট টুর্নামেন্টের উদ্যোগ নিয়েছি এবং এই টুর্নামেন্টের নাম আমরা রেখেছি খেলো বর্দোয়ালি সুস্থ বর্দোয়ালি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বদাই একটা বার্তা আমাদেরকে দিয়ে গেছেন যে নেশামুক্ত ত্রিপুরা গড়ার, এবং ওনার এই আহ্বানকে সামনে রেখেই আমরা যুব সমাজ যারা রয়েছি আমরা প্রত্যেক অংশের যুব সমাজের কাছে একটি বার্তা রাখতে চাই, বিনম্রভাবে আমরা আহ্বান করতে চাই যে আপনারাও নেশার করল গ্রাস থেকে বেরিয়ে। আবারও সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন।
বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। নতুন বছর 2025 এবং আসন্ন প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে মামুনি বাজাজের বিগ সেল ধামাকা। এছাড়াও ইনস্ট্যান্ট লাকি ড্র বিজয়ীদের জন্য থাকছে 32 ইঞ্চি কালার টিভি, ক্যাশ ডিসকাউন্ট, ব্লুটুথ হেডসেট, বাউল সেট, ডিনার সেট, এএমসি কার্ড, সিলভার কয়েন, আরো কত কি। এছাড়াও থাকছে আপনার পুরনো মোটর বাইকের উপর মেগা এক্সচেঞ্জ অফার। নিয়ে আসুন আপনার যে কোনো পুরনো মোটরসাইকেল অথবা স্কুটার আর নিয়ে যান ওয়ার্ল্ড ফেমাস বাজাজ মোটরসাইকেল। সঙ্গে আরো থাকছে ফ্রি সার্ভিস, ফ্রি হেলমেট, লোয়েস্ট এভার ডাউন পেমেন্ট ও 10 লিটার ফ্রি পেট্রোলের সুবিধা। শর্ত প্রযোজ্য। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন মামুনি বাজাজ, মোটর স্ট্যান্ড, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা। আমাদের ফোন নাম্বার 9612133889, 9089440011, 9366042447। বিরতির পর স্বাগত সংবাদে। ফোনে 3 তালাক দিল স্বামী। স্বামীর কথায় 2 সন্তানের জননীর উপর অত্যাচার করেন বৃদ্ধ শ্বশুর। তখন ওই গৃহবধূর চিৎকারে পালালেন 72 বছরের অভিযুক্ত শ্বশুর। পরে পুলিশ তাকে ধরলেও ছাড়া পেয়ে যান। এই কলঙ্কজনক ঘটনাটি ঘটেছে কমলপুর মহকুমার মোহনপুর এলাকায়। জানা গেছে গত 1 বছর ধরে ওই গৃহবধূর সঙ্গে তার স্বামী অশান্তি করে। এরপর তার স্বামী তার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেন। সম্পর্ক বিচ্ছিন্ন হবার পর থেকে তার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন তার উপর বেপরোয়াভাবে নির্যাতন করছে বলে অভিযোগ। নিরুপায় হয়ে সে 2 সন্তানকে নিয়ে পঞ্চায়েতে যায়, কিন্তু সেখানে ন্যায্য বিচার পায়নি বলে গৃহবধূ জানান। মসজিদের পিছনে আমার বাড়ি। আজকে গত 1 বছর ধরে আমার জামাইয়ে মানে জামাইবুর ব্যাপার আমি পার্সোনাল ভাবে দরবার কার্য চলছে। তারপরে আমার সারিয়া দে তর্কাতর্কি করে সারণের পরে আমারে সারণের পরে আমার জামাইয়ে যা কয়, শ্বশুরে যা কয়, তারাই টর্চারিং করতে আছে। আজ 1 বছর ধরে আমার যেমনের মনে হচ্ছে এমনি টর্চারিং করতে আছে। আমি দুগু বাচ্চা লইয়া আমি পঞ্চায়েতের কাছে গেছি। তারা পঞ্চায়েতে বিচার করে একবার বইছে, বহনের পরে তারা মানে এটা কইছে দেখা দিব, তারা কথা শুনছে না। বিচার করে দেওয়ানোর পরে তাই কইতেছে আমার লিয়া সংসার হইতো না, আমি বাজে, আমার চরিত্র ভালো না কইয়া ভিডিও তাই ভাইরাল করছে। আমার পার্সোনাল ভাবে আমার জামাইবুর ব্যাপার ব্যক্তিগত সম্পর্ক ইটন পুলিশে তারা ধরিয়ে আনে। আমার শ্বশুর শাশুড়ি গত আজকে 1 বছরের ভিতরে যেমনি টক্সানি করতে আছে, বকাবিত করতে আছে, তাই চরিত্র বেশি ভালো না। আমার আরো ব্যাপারে মাংস মানে আমি কইতে পারতাছি না। এগুলো মানে হঠাৎ। আপনার শ্বশুরের নাম কি? ইসমাইল মিয়া। স্বামীর নাম কি? স্বামীর নাম সেলিম মিয়া। কি করে? তাই কেরল থাকে তাই। কত বছর ধরে থাকে? আজকে 1 বছর ধরে 2 বছর হয়েছে। তাই নাকি বাড়িতে একবার আইয়া তাই গেছে, যাওয়ানোর পরে আইসে 2 বছর হয়েছে, তাই এখনো আইসে না। তাই নাকি যেমনি বিয়ে হয়েছে কত বছর? 12 বছর হয়েছে বিয়ে হয়েছে। তাই না আমার। আপনার সন্তান কয়জন? একটা ছেলে, একটা 10 বছরের মেয়ে, একটা 1 বছরের। এখনো পানীয় জলের জন্য প্রত্যন্ত এলাকায় গিরিবাসীদের নিত্যদিনের সংগ্রাম করতে হচ্ছে। 18মুড়া পাহাড়ের 45 মাইল এলাকা থেকে এখনো এই সমস্যা সামনে আসছে। দেখে নেওয়া যাক এই রিপোর্ট। পানীয় জলের জন্য আজও প্রত্যন্ত এলাকার জনজাতি গিরিবাসীদের নিত্যদিনের সংগ্রাম। রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত এলাকাগুলোর মধ্যে এখনো এমন পাহাড়ি জনপদ এলাকা রয়েছে যেখানে পানীয় জলের জন্য প্রতিদিন সংগ্রাম করতে হচ্ছে জনজাতিদের। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চাতক পাখির ন্যায় হন্যে হয়ে জলের উৎসের খোঁজে বের হতে দেখা যায় তাদের। জল ছাড়া তো বেঁচে থাকা যায় না। পরিশ্রুত কিংবা অপরিশ্রুত সব ধরনের জল পানির যোগ্য ভেবে বিভিন্ন প্রত্যন্ত এলাকাগুলোতে আজও তা সংরক্ষণ করতে দেখা যায়। এমনই করুণ চিত্র সোমবার সামনে আসে খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামি আরডি ব্লকের অধীন 18মুড়া পাহাড়ের পাদদেশের NH8 সড়কের
45 মাইল এলাকায় থেকে। দেখা গেছে ওই এলাকার 2 শিশু রাস্তার পাশে জমে থাকা নোংরা আবর্জনা মিশ্রিত জল সংগ্রহ করছে। শিশুটি জানায় ওই সংগ্রহ করা জল দিয়ে রান্নার কাজ, স্নানের কাজ সহ পানীয় জলের অভাব পূরণ করবে। তামনি বাগে তুই আর nani nok tang nani antin bangai na umotino কামন খাই nok tanggu কি করবা itani gore banai এটা রান্না করবা এই জল দিয়ে রান্না করবা মা বাবারে নিয়ে দিবা আর জল নাই তোমরা এইদিকে হ্যাঁ জল নাই গাড়ি দিয়ে জল আয়নি কোন সময় ডেলি আয়নি হ্যাঁ জানা যায় স্থানীয় প্রশাসন থেকে পানীয় জলের সরবরাহ জারি থাকলেও তা যথেষ্ট নয়। যেখানে এই বয়সী শিশুদের স্কুলে থাকার কথা সেই জায়গায় তারা বাঁচার সংগ্রামে নেমে পড়েছে। প্রতিনিয়ত সংগ্রাম করতে হয় পাহাড়ি এলাকায় জলের উৎসের সন্ধানে এবং এর থেকে জল সংগ্রহের কাজে। স্থানীয় প্রশাসনের নজরেও বিষয়টি আনা হলো যাতে দ্রুত পারা যায় বিষয়টির সমাধান করা। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। সরকারি কাজে ব্যবহৃত লক্ষ লক্ষ টাকার পাথর প্রকাশ্যে দিনের বেলায় চুরির ঘটনায় পুলিশ 2টি গাড়ি সহ 2 চালককে আটক করেছে। ঘটনা সোমবার ঊনকোটি জেলার কৈলাসহর শহরে। এই ঘটনায় শহরের একাংশ যুবক ক্ষিপ্ত হয়ে থানায় লিখিত মামলা করেছেন। এভাবে দিনের বেলায় প্রকাশ্যে লক্ষ লক্ষ টাকার পাথর চুরির ফলে গোটা কৈলাসহর তীব্র উত্তেজনা বিরাজ করছে। 9:30 নাগাদ আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে আরকেআই স্কুলের যে গ্রাউন্ড এটার পাশে কিছু পাথর রাখা ছিল অনেক আগে থেকেই। এখান থেকে জনৈক লোক, অপরিচিত লোক কিছু পাথর এখান থেকে নিয়ে যাচ্ছে বলে এই খবর আমরা ভেরিফিকেশন করতে যাই। ভেরিফিকেশন করতে গিয়ে আমরা ওই স্থান থেকে একটা জেসিবি গাড়ি এবং একটা ট্রিপার গাড়ি যেগুলো এখানে দাঁড়ানো ছিল, তো ওই গাড়ির ড্রাইভারও ছিল। ওদেরকে জিজ্ঞাসা করতে গিয়ে আমরা কোনো সদুত্তর না পাওয়াতে আমরা দুটোটা গাড়ি থানার কাস্টডিতে এনেছি এনকোয়ারি করার সাপেক্ষে। এর মধ্যেই এলাকার কিছু লোক আমাদের থানায় একটা অভিযোগ দিয়েছেন যে ওইখান থেকে যে পাথরগুলি, এগুলি সরকারি পাথর, এখান থেকে এগুলি কে বা কাহারা চুরি করে নিয়ে যাচ্ছে বলে। আমরা অ্যাপ্লিকেশনটাও পেয়েছি। এই ব্যাপারে আমরা একটা তদন্ত শুরু করেছি। সংবাদ এখনকার মতো এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন একেবি টিভির পর্দায়। নমস্কার।